শুভ নববর্ষ। গুরুজনদেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা। নতুন খবর বলতে আমাদের সিকেবিটি প্রোডাকশনসের জন্যে একটা পুরনো অফিস বাড়ি পাওয়া গেছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে ইকোনমির যা অবস্থা, তাতে নতুন অফিস কেনাটা যা সম্ভব হয়ে উঠল না। বাড়ির ছাদে কাঠের তৈরি একটা বন্ধ চিলেকোঠার ঘর উদ্ধার করেছি। ঘরের দেওয়ালে বেশ খানিকটা শ্যাওলা জমেছে। ভেতরে সামগ্রী বলতে কিছু জরাজীর্ণ বই আর ফেলে রাখা পুরনো জিনিসপত্র। বইগুলোর ওপর থেকে ধুলো ঝেড়ে তাই আজ একটা গল্প পেরে আনলাম আপনাদের জন্য। গল্পের নাম চেক আউট। গল্পটা লিখেছে অরিত্র দে। শঙ্খ চক্রবর্তী বাংলায় অনুবাদ করেছে আর গল্প পাঠে রয়েছে মিত্রজিৎ দাস। আবহ সঙ্গীত ও পরিবেশনায় রয়েছে সুরঞ্জন। আর এই গল্পের সূত্রধার আমি হিমেল। শুরু হচ্ছে চেক আউট। ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে, আর মাঝে মাঝে উত্তপ্ত মেঘেদের গর্জন, যেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবার পণ করেছে আজ। দিল্লি রোড দিয়ে কুয়াশার আবরণ ভেদ করে একটা কালো অ্যাম্বাসেডর তীব্র গতিতে এগিয়ে চলেছে, আর ফগ লাইটের জোড়া আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। বাইলেন ছেড়ে চন্দননগর ঢোকার একটু আগে রাস্তার ধারে টিম টিম করে জ্বলতে থাকা একটা চায়ের ঘুমটি দেখে গাড়িটা আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে গেল। অসীম সেন, বেশ লম্বা, গাল ভর্তি দাড়ি, ছুঁচলো নাকের ওপর একটা ছোট্ট তিল, টপ হ্যাট আর ট্রেঞ্চ কোটটা পরে গাড়ির বাইরে পা রাখল সে। বৃদ্ধ চায়ের দোকানি কোনো কথা না বলেই মাটির ভাঁড়ে গরম ধোঁয়া ওঠা চা আর একটা গোল ফ্লেক এগিয়ে দিল। এমন রাতে যারা আসে তাদের সঙ্গে নাকি বেশি আলাপ জমাতে নেই। সবেমাত্র সিগারেটটায় চার টান দিয়েছে অসীম। হঠাৎ ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে ভেসে ওঠা নামটার দিকে তাকাতেই এক রাশ বিরক্তিতে ভরে উঠল অসীমের মুখটা। সময়টা একবার চট করে দেখে নিল সে। রাত 8:30 বাজে। অসংখ্য বার কল আসছিল জামালে। জামাল হলো ওর খুব কাছের বন্ধু। ব্রাবন রোডে চ্যাটার্জি ইম্পোর্ট এক্সপোর্টে ওরা একসাথে কাজ করে। এবার খানিকটা রেগে গিয়েই কলটা ভয়েস মেলে পাঠিয়ে দিল অসীম। শুনতে পেল জামালের চেনা চিন্তিত গলা। অসীম, আরে তুই ফোনটা ধরছিস না কেন? দেখ ভাই, আমি কিন্তু জানি তুই কোথায় আছিস। আমি পায়ে পড়ছি, প্লিজ ফিরে আয়। বিশ্বাস কর, তোর এই অবস্থায় জার্নি করা একদম সেফ নয়। আচ্ছা, আমি সিসিলি থেকে যে ওষুধগুলো এনেছিলাম ওগুলো তুই খেয়েছিস তো? আচ্ছা, তুই আমার কল যদি না ধরতে পারিস, অ্যাটলিস্ট আমাকে এই মেসেজটুকু করে জানা যে তুই ওষুধগুলো খেয়েছিস কিনা এবং সঙ্গে নিয়ে গেছিস কিনা। অসীম ভাবল, এখনো সে যদি উত্তর না দেয় জামাল হয়তো তাহলে পুলিশের কাছে যাবে। না না, এই রিস্কটা নেওয়া যাবে না। ফোনটা নিয়ে অসীম ভয়েস রেকর্ডারটা অন করলো। ডোন্ট ওয়ারি জামাল, আমি একদম সেফ আছি। ওষুধগুলোও নিয়েছি। অ্যান্ড আমায় এখন একটু একা থাকতে দে। আর তুই যেমন আসিস থাক, মানডে দেখা হচ্ছে। গুড নাইট। এই দিনেই ঠিক 5 বছর আগে ওর স্ত্রী শ্বেতা মারা গেছিল। সেই থেকে প্রত্যেক বছর ঠিক একই দিনে একা একাই কোনো অজানা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অসীম। লাস্ট ইয়ার চলে গেছিল বিহার প্রদেশের শিমুলতলার রাজবাড়িতে। এবছর সে যাচ্ছে হুগলির চন্দননগরে উড্রো হোটেলে। এখন স্ট্যান্ড রোড ধরে গাড়ি চালাচ্ছে অসীম। রোটারি ক্লাবের নতুন মেম্বার অবিনাশ বলেছিল এখানেই একটা ব্রিটিশ আমলের পরিত্যক্ত জুট মিল আছে, ওর কাছেই নাকি লোকেশন। যদিও অনলাইনে জায়গাটার কোনো ট্রেস পায়নি অসীম, তবে নামটা মাথায় আটকে গেছিল। ইতিমধ্যে ফগ লাইটের আলোয় দূরে একটা জুট মিলের কঙ্কাল দেখা যাচ্ছে। গাড়িটা কর্কশ শব্দ করে ভাঙা লোহার গেটটার বাইরে এসে দাঁড়ালো। বৃষ্টিটা ততক্ষণে কমে এসেছে। এমন গ্রহ নক্ষত্রহীন আকাশের অন্ধকার আসা যাওয়ার মাঝে পড়ে থাকা অনেক চরিত্রকে ডেকে আনে। অসীম গাড়ি থেকে নেমে দক্ষিণ দিকের গেটটার দিকে এগিয়ে গেল। অবিনাশ বলেছিল একটা সময় নাকি এই হোটেলটি ব্যবহার হতো ফ্রেঞ্চ জেনারেলদের জন্য।
কংক্রিট ছেড়ে পায়ের তলায় নুড়ি পাথরের আভাস পেতেই অসীম বুঝল যে ও ঠিক পথে চলেছে। হঠাৎ মড়মড় করে একটা আওয়াজ পেয়ে চমকে ঘুরে তাকালো। মোবাইলের টর্চের আলোয় এপাশ ওপাশ ভালো করে দেখে নিল একবার। না, কেউ কোথাও নেই। তাহলে তাহলে কি যে ঘটনাগুলো ও শুনেছে সেগুলো সত্যি? তো না না, হতেই পারে না, এসব ওর মনের ভুল। এরম ঘটনা ও আগেও অনেক শুনেছে, সব বেকার। নিজের মধ্যে একবার বিড়বিড় করে উঠল সে। তবে এক পা এগোতেই আবার সেই আওয়াজ। না, ভুলও শোনেন, তবে আওয়াজটা এবার অতটা তীক্ষ্ণ নয়। জোরে একবার নিঃশ্বাস নিল অসীম। সোজা হয়ে দাঁড়িয়ে আবার চলতে শুরু করল। নুড়ি বিছানো রাস্তাটা ছাড়িয়ে ডান দিকে বেঁকতেই দূরে একটা হলুদ রঙের আবছা আলো ওর নজরে এলো। আলোটা আরেকটু উজ্জ্বল হতেই অসীম তাড়াতাড়ি ছুটে গেল ওইদিকে। ইউরোপিয়ান আমলের বৃহৎ আকার একটি অট্টালিকা ধীরে ধীরে ওর চোখের সামনে ফুটে উঠতে লাগলো। নিচে বারান্দায় চোখ পড়তেই সে দেখতে পেল একটি মহিলাকে। পরনে একটি লম্বা কালো গাউন, যার বেশ খানিকটা মেঝেতে লুটিয়ে আছে। মুখের বেশিরভাগটাই একটা পাতলা কাপড় দিয়ে ঢাকা। তার পেছন থেকে একজোড়া লাল ঠোঁট অসীমের দৃষ্টি কেড়ে নিতে লাগলো। মহিলাটি অসীমকে এগিয়ে আসার ইশারা করল। এই রকম ইশারাগুলির উত্তর কোনোদিন না হয় না। গাউন ভেদ করে তার পরনের অন্তর্বাস যেন দেখতে পাচ্ছিল অসীম। কামুক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতন অনুসরণ করে সে এগিয়ে চলল মহিলাটির পিছন পিছন। অন্ধকার বারান্দা ছেড়ে এবার তারা একটা ঘরে প্রবেশ করল। এখানে অপেক্ষাকৃত আলো অনেকটা বেশি। হাতের লণ্ঠনের তেজ কমিয়ে দেওয়ালে টাঙিয়ে রেখে আবার নিঃশব্দে এগিয়ে চলল মহিলাটি। আলো আধারির মায়াবী খেলায় তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তখন অসীমের মনে অসম্ভব লালসার জন্ম দিয়েছে। নিজের সৌভাগ্যের কথা চিন্তা করে তার ঠোঁটের কোণে একটা ধূর্ত হাসি ফুটে উঠল। অজান্তেই নিজের ঠোঁট দুটো একবার চেটে অসীম বলল, বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে ভেতরে এত কিছু আছে। আশা করি সবটাই পাবো কি? প্রত্যুত্তরে শুধু একটা ক্ষীণ হাসি ভেসে এলো তার কানে। যত্ন করে সাজানো মার্বেলের মূর্তিগুলোকে পাশ কাটিয়ে ধীরে ধীরে তারা প্রবেশ করলো একটা প্রকাণ্ড হল ঘরে। প্রথমবার দেখে অনেকটা বলরুমের মতো মনে হতে পারে, কিন্তু চারিদিকে তাকিয়ে সে লক্ষ্য করলো হল ঘরের দুপাশের প্রান্তের দিকে অবিকলভাবে সাজানো রয়েছে অনেকগুলো দরজা। দুদিক থেকে নেমে আসা দেওয়াল যেন পুরো ঘরটাকে একটা সুষম আকার দিয়েছে। এর কোনো শুরু নেই, কোনো শেষও নেই। আর মাথার ওপর ঝুলতে থাকা মস্ত একটা ঝাড়বাতি থেকে বিচ্ছুরিত হওয়া আলো একটা অদ্ভুত লালচে হলুদ রঙের আবেশ তৈরি করেছে গোটা ঘরটা জুড়ে। দেখো, এটা তো বেশ ভালোই বুঝতে পারছি যে এই জায়গাটাকে দারুণভাবে বজায় রাখো তোমরা, কিন্তু এটা ভেবে আমার অবাক লাগছে যে এটাকে লোকচক্ষুর আড়ালে কেন লুকিয়ে রেখেছো। বদলে যদি ব্যবসা করতে তাহলে তো দিব্যি জমে যেত। এতক্ষণ পর কথা বলল অসীম। পরক্ষণেই মহিলাটির শরীরের দিকে ধূর্ত চাহনি দিয়ে ফিস ফিস করে বলে উঠল, কিন্তু তাহলে যে শান্তিটার খোঁজ আমি করছি সেটা হয়তো পেতাম না। ওর দিকে না ফিরেই মৃদু হেসে মহিলাটি অল্প মাথা নাড়ল। তারপর দু হাতে তালি দিয়ে উঠল একবার। পর মুহূর্তেই গোটা বলরুমের নিস্তব্ধতা চিরে ভায়োলিনের আওয়াজ ভেসে এলো। অসীম এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। মহিলাটিকে জাপটে কাছে টেনে নিল সে। বাধা না দিয়ে খালি মুখে একটু লাজুক হাসি দিয়ে এগিয়ে এলো মহিলাটি। তার কোমরে হাত রাখতেই অসীমের মনে হলো যেন কতদিনের পরিচিতি তাদের। চারিদিকের সুরেলা ধ্বনির সাথে তাল মিলিয়ে দুলে চলল ওরা দুজনে। মহিলাটি আরো ঘন হয়ে এলো, নিজের নরম শরীরটা মিশিয়ে দিল অসীমের সাথে। সময়ের কোনো খেয়াল রইল না তার। ঠিক সেই সময় একটা দরজা খুলে গেল।
আর সুসজ্জিত এক দম্পতি বলরুমে এসে দাঁড়ায়। নবগতদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে খানিকটা পরোক্ষভাবেই অসীম বলে উঠল, ও, হোটেলটা তাহলে যেরকম ভেবেছিলাম সেরকম ফাঁকা নয় পুরোপুরি। বলেই নিজের মনোযোগ ফেরানোর চেষ্টা করলো সে। কিন্তু মহিলার ভাব ততক্ষণে বদলে গেছে। তার মুখে লেগে থাকা সেই ছলনাময় হাসি ততক্ষণে উধাও, আর সেটা ক্রমশ প্রচণ্ড ক্রোধের আকার ধারণ করছে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে মহিলাটি ছুটে গেল দম্পতিটির দিকে আর অশ্রাব্য ভাষায় চিৎকার করে মারতে লাগলো লোকটাকে। ঘটনার আকস্মিকতায় অসীম খেয়াল করেনি যে অন্য মহিলাটি ইতিমধ্যে একটা হাতুড়ি নিয়ে বেরিয়ে এসেছে ঘর থেকে। কিছু সাবধান করে ওঠার আগেই লোকটা ওই অস্ত্রটা নিয়ে সপাটে চালিয়ে দিল কালো গাউন পরা মহিলাটির মাথার পিছন লক্ষ্য করে। মহিলাটির দেহটিকে পড়ে যেতে দেখে অসীম বুঝল যে ওই দেহটিতে আর প্রাণ নেই। অসীম আর্তনাদ করে উঠল, তুমি তুমি এটা কি করলে? হাত পা ছুড়ে সে পাগলের মতো চিৎকার করতে থাকলো, আমি আমি আবার এই ঝামেলার মধ্যে পড়তে চাই না, কেউ কি আছো? কেউ কেউ প্লিজ আমায় বাঁচাও এখান থেকে। সেই ঘরটা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো অসীম, কিন্তু একটা চেনা হাসির শব্দ কানে আসতেই পা দুটো নিথর হয়ে দাঁড়িয়ে পড়ল সে। কোনো মতে ঘুরে তাকাতেই সে যা দেখলো তাতে তার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। একটু আগের ওই অপরিচিত তিনজন একসাথে তার দিকে ঘুরে তাকিয়েছে, কিন্তু ওরা কেউই আর আগের মতো অচেনা নয়। তার শুকিয়ে যাওয়া গলা থেকে কোনো মতে একটা শব্দ বেরোলো, শ্বেতা। মহিলাটির মুখের কাপড়টা এখন সরে এসেছে, আর এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে তার মৃত স্ত্রীর নিষ্প্রাণ মুখখানা, আর মুখের ঠিক পেছন দিকে একই রকম একটা ক্ষতচিহ্ন, যাতে চাপ চাপ শুকনো রক্ত লেগে আছে। হঠাৎ পাশের লোকটার দিকে চোখ পড়তে আরো চমকে গেল অসীম। একই রকম লম্বা চেহারা, একগাল দাড়ি, ছুচলো নাক, আর নাকের উপর একটা ছোট্ট তীর। অসীমের হাঁটু কাঁপতে শুরু করেছে। নিজের মানসিক ভারসাম্যকে নিজেই প্রশ্ন করছে সে। শেষ শক্তিটুকু সঞ্চয় করে ছুটে গেল বাইরের দরজার দিকে। দরজা খোলার আওয়াজে সে একটু সম্বিত ফিরে পেল। দেখল রেইনকোট আর একটা গোল টুপি পরে দরজার বাইরে দাঁড়িয়ে আছে জামাল। বহুক্ষণ বাদে যেন ধরে প্রাণ ফিরে পেল সে। তুই তুই ঠিকই বলেছিলি ভাই, বিশ্বাস কর আমি আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে চাই না। প্লিজ আমাকে বাঁচা, তুই প্লিজ নিয়ে চল আমাকে এখান থেকে। বলেই সে জামালের হাত দুটো জড়িয়ে ধরতে গেল, কিন্তু জামাল যেন তাকে দেখতেই পায়নি। অনবরত জামালের নাম ডাকছিল অসীম, কিন্তু জামাল যেন তার একটা কথাও শুনতে পাচ্ছে না। অসীম একবার শেষ প্রচেষ্টা করলো জামালকে আঁকড়ে ধরার, জামাল, জামাল, কিন্তু না, বাতাসে নিষ্ফলভাবে হাতড়ানো ছাড়া আর কিছুই করতে পারল না সে। এখন তার নিজের আওয়াজই তার কানে আসছে না, খালি চারিদিক থেকে আসা একটা সরু ক্ষীণ হাসির শব্দ তার কান ঝালাপালা করে দিচ্ছে। আস্তে আস্তে জামালের চেহারাটা মিলিয়ে গেল হল ঘরের অপর প্রান্তে। হাসির শব্দটা তখনও ক্রমাগত বেড়ে চলেছে। শেষবারের মতো পড়ে যাওয়ার আগে ঘাড়ের কাছে একবার শীতল নিঃশ্বাস অনুভব করল অসীম। তারপর সব অন্ধকার। মাকড়সার জাল সরিয়ে জামাল ডেড বডিটার কাছে এগিয়ে গেল। কার্পেটের ওপর মুখ থুবড়ে পড়ে আছে অসীম। টর্চের আলোটা মুখের ওপর ফেলে পায়ের বুট দিয়ে একবার খোঁচা মেরে দেখে নিল শরীরে কোনো প্রাণ আছে কি। তারপর অসীমের মৃতদেহর পকেট থেকে ফোন বার করে একটা নাম্বার ডায়াল করলো জামাল। চন্দ্রনগর থানা, আমি 4 মন্দির তলা থেকে বলছি স্যার। জুট মিলের ভাঙা বাংলোতে একটি লাশ পাওয়া গেছে। আইডিতে নাম অসীম সেন। তার চিফ। পুরনো জুট মিলের জমাট বাঁধা অন্ধকার থেকে একটা সুর ভেসে এল।